পরের দিন সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য জাঙ্কুকের ঘুম ভাঙে সকাল 10টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডবরা বাহিরে কাটিয়ে দেয়। জাঙ্কুকের ঘুম ভাঙতে সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরিটার রাগটা কিছু হলেও কমেছে। জাঙ্কুক উপরে এসে দেখতে পায় তে রুমে নেই, আর বিছানা অনেক সুন্দরভাবে গুছানো আছে। জাঙ্কুক রুমের ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেল সকাল 10টা বাজে। হয়তো সে তার ভাইকে দেখতে গিয়েছে। জাঙ্কুক তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, আর নিচে নেমেই দেখতে পায় তে তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। জিন বেগম খুশ গল্পে মেতে উঠেছে তের সাথে, আর জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। জাঙ্কুক জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। তে সেটা অনেক মনোযোগ সহকারে দেখছিল। জিন বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় আরএম সরকারকে দেওয়ার জন্য। আর তের সাথে তখন 3জন কুকার ছিল তাকে কাজে হেল্প করার জন্য। জাঙ্কুক আসতেই তারা এক এক করে বের হয়ে যায়। জাঙ্কুক এসে সোজা তের পেছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে ঝাপটে ধরে। অবশ্য জাঙ্কুক পেছনে দাঁড়াতেই তে তখনই বুঝে যায়, কারণ জাঙ্কুকের পারফিউমের ঘ্রাণ তের অনেক ভালো মতোই চেনা ছিল। ধরতে গেলে দেশে একমাত্র জাঙ্কুকই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে প্রধানমন্ত্রীর ছেলের জন্য। এটা তেমন বড় কোনো বিষয় নয়। জাঙ্কুক তেকে ঝাপটে ধরতেই তে জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হাত কেটে থালাতে দিয়ে দিই? যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে থাকা বাদে সব কিছু করবো। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা চাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনে পরেই পাঠাবো। না, কাল পরশুর মধ্যে। এত তাড়া কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ জাঙ্কুক, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। যে হুকুম মাই বেগম। জাঙ্কুক তেল গালে কিস দিয়ে নিজে গাল ঘষতে থাকে। কেউ কিছু বলে না। আস্তে আস্তে জাঙ্কুকের হাত উপরে উঠতেই তে হাতে বাড়ি দেয়। বেডি মানুষ এত শয়তান, রোমান্সের রও করতে দেয় না। লাখ টাকার খাট কিনে লাভ কি যদি ডার্ক রোমান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যান? চলো রুমে চলো। উফ, জাঙ্কুক ধৈর্য ধরুন। জাঙ্কুক তের হাতে লেগে থাকা অ্যাভোকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙুল জাঙ্কুক এইভাবে মুখে নেবে সেটা তে কল্পনাও করেনি। আই কান্ট ওয়েট তে, তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছেই আছি জাঙ্কুক। জাঙ্কুক তের গালে কিস দিয়ে চলে যেতে থাকে, তারপর আবার ফিরে এসে থেকে ঘুরিয়ে তার কোমর চাপতে ধরে। আমাকে ঠকাইও না পড়ি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না জাঙ্কুক, তোমাকে একটা চুম্মা দেই। জি। তে গাল পেতে দেয় জাঙ্কুকের দিকে, কিন্তু জাঙ্কুক তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ শয়তান সরকার, বজ্জাত বেডি। জাঙ্কুক ভালো মানুষের মতো চলে যায়, আর তে তার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্রেকফাস্ট শেষে জাঙ্কুক পার্টি অফিসে চলে যায়, আর তেও চলে যায় হসপিটালে তার ভাইকে দেখার জন্য। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে তে এসে তার ভাইয়ের সামনে বসে পড়ল। সন্ধ্যা 6টার দিকে জাঙ্কুক হসপিটালে আসে তেকে নেওয়ার জন্য। সাথে তার পঞ্চপাণ্ডবরাও এসেছে। জাঙ্কুক এসে দেখতে পায় তে একটি সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। সারাদিন হয়তো ভাইয়ের সেবা করতে করতে ক্লান্ত হয়েছে সে, তাই তো ঘুমাচ্ছে এত আরাম করে। জাঙ্কুক এসে তের কপালে হাত দেয়, জ্বর এসেছে কিনা সেটা চেক করার জন্য। না, জ্বর আসেনি তার রাত পরে, সে এমনিতেই হয়তো ঘুমিয়ে আছে। জাঙ্কুক তের কপালে আর গালে হাত দিতেই তের ঘুম ভেঙে যায়। অসম্ভব ধরনের লাল ছিল তের চোখজোড়া। জাঙ্কুক নেশা করলেও হয়তো এত লাল হয় না তার চোখ, যতটা লাল হয়েছে আজকে তের চোখজোড়া। কেঁদেছো কেন পড়ি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। মন খারাপ করো না তে, আমি আছি তো। আমার ফোন লাগবে জাঙ্কুক। হঠাৎ ফোনের আবদার করে বসে তে, কথা নেই বার্তা নেই, হঠাৎ ফোন কেন চাইছে তে বুঝতে পারে না জাঙ্কুক। আমার ফোনই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তুমি এইভাবে আবদার করলে তো কলিজা কেটেও দিয়ে দিতে পারি পড়ি। ফোন আর কি জিনিস? কথাটা শুনেতে জাঙ্কুকের গালে কিস করে। চলো বাড়ি চলো। তারপর তারা দুজন বাড়িতে চলে যায়। সকালের রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে, হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ।
সবুজে ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে তে। তার পরনে একটি ফ্লোরাল প্রিন্টের শর্ট গাউন। গাউনটি নড়ে উঠছে হাওয়ায়। চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো তে সুইজারল্যান্ডে গ্রিন্ডেল ওয়ার্ল্ডে আছে। গ্রিন্ডেল ওয়ার্ল্ড যেন পরীর রাজ্য, চারদিকে পাহাড়ে ঢাকা। পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইটার পর্বত, যেটা সব সময় তুষারে মোড়ানো। এই 1 মাস 15 দিনে তে প্রতিদিন বিকালবেলা অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো। মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে তে, তাকে থামানোর জন্য কেউ নেই। জাংকুক নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। জাংকুকের হাত থেকে পালানো এত সহজ ছিল না। জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে জাংকুকের হাত থেকে রক্ষা করা। তে চার্চে চলে যায় ফাদার ডি ক্রুজার সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে ফাদার ডি ক্রুজা তের তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকালবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীত বস্ত্র না পরার জন্য। অবশ্য গ্রিন্ডেল ওয়ার্ল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজ সমারোহে, ছোট ছোট ডেইজি এবং নাম না জানা ঘাস ফুলে। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ডি ক্রুজা ইশারা থেকে ভেতরে বসতে বলে। চার্চের প্রার্থনা শেষে সবাই যখন চলে যায় তখন তে আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খোশ গল্পে মেতে ওঠে। অবশ্য তে একা নয়, তার ফুফাতো ভাই বোন রকি এবং সানাও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডেরই বংশভূত নাগরিক। ফাদার, হোয়ার ইজ ইজাবেল? শি ইজ প্লেইং উইথ অ্যানাস্তাসিয়া আউটসাইড। ওকে। ইজাবেল এবং অ্যানাস্তাসিয়া হলো চার্চের বিড়াল। দুজনেই তে খুব পছন্দের। তে প্রায় তাদের খাবার দেয়। চার্চ থেকে তেদের বাড়ির দূরত্ব 7 থেকে 8 মিনিটের রাস্তা। তাই তে প্রতিদিনই আসে এখানে। তে আর ফাদার কিছু কথা বলে, তারপর তে বলে, ফাদার আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা থেকে যাওয়ার জন্য বলে। তে তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। সানা কোথায়? আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। ইউ শুডন্ট লেট হার গো অ্যালোন। তে আর কোনো কথা বাড়ালো না। হয়তো সানা তাদের আগেই চলে গিয়েছে। অতঃপর তে আর রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতেই তের পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে একটি সুপরিচিত গ্রান ভেসে আসে তের নাকে। তের কপাল বেয়ে গাম জুড়তে শুরু করে। গ্রানটা ধীরে ধীরে তের অতি নিকটে আসতে শুরু করলো। অতি সুপরিচিত গ্রানটা পেয়ে তে ভয়ে ভয়ে পেছনে তাকায়, কিন্তু না, তেমন কাউকে দেখতে পেল না তে। শুধুমাত্র একটা রোলস রয়েস গাড়ি দাঁড়িয়ে আছে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে দেখা যায় না। হয়তো সেই গাড়িটি থেকেই পারফিউমের গ্রান্টি আসছে। জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউমে শুধু জাংকুকই ব্যবহার করবে। তে সব থেকে বেশি অবাক হয় যেটা দেখে, সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবর একটি কাইকেন কুকুর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আর এই প্রজাতির কুকুরগুলা অনেক আক্রান্ত স্বভাবের হয়। আর এই কুকুরের বিশেষত্ব হলো তারা যে কোনো মানুষের ঘ্রাণ শুকে তাকে যে কোনো স্থানে খুঁজে বের করতে পারবে। দেখেছিস সিস্টার, কত দামি ব্র্যান্ডের গাড়ি। তে কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল যেন সেই ব্যক্তিটি জাংকুক না হয়। হেই সিস্টার, হোয়াট হ্যাপেন্ড? রকি তেকে হালকা ধাক্কা দেয়। তেও কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তুই এত ঘামছিস কেন সিস্টার? কই না তো। আবারও কি জাংকুকের স্বপ্ন দেখেছিস? জাংকুকের নাম শোনা মাত্রই তে ভয়ে কাঁপতে শুরু করলো। এই একটা নামই আপাতত তের দিন রাতের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে জাংকুককে ধোঁকা দিয়ে এসেছে, জাংকুক যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটাও সে জানে। জাংকুকের নাম শুনতেই তের 1 মাস 15 দিন আগের কথা মনে পড়ে যায়। কিভাবে সে জাংকুকের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সেই জানে। 1 মাস 15 দিন আগের ঘটনা। চলো বাড়ি চলো। জাংকুক থেকে কোলে তুলে নেয়। তেও জাংকুকের গলা চেপে ধরে। আস্তে, জাংকুক, আমার পেটে ব্যথা। কি হয়েছে বউ? তোমার পেটে ব্যথা কেন করছে হঠাৎ? ডাক্তার কি বলেছেন? দেখিয়েছো তো? আসলে গার্লস প্রবলেম জাংকুক। মানে আজকেও আমার হালাল হওয়া হলো না। দূর। সরি জাংকুক, এতে সরি বলার কিছু নেই পরি। তোমরা মায়ের জাত, এটার মাধ্যমে তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না। বরং সরকারের উচিত প্রতিটি জায়গায় মেয়েদের জন্য এই সময় ছুটির ব্যবস্থা করা। সরকার তো আপনার আব্বাজান নিজেই।
জাঙ্কুক তের কথা শুনে হেসে দেয়। আমার সাথে থাকতে থাকতে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে তে। জাঙ্কুক তেকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর তেকে নিজের কোলের উপর বসায়। কাকা গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। জাঙ্কুকের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। তে খুব বিরক্ত হয়ে যায় জাঙ্কুকের এই কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে। আরে বউ, এইভাবে নামলা কেন? শরীর কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? আমার পিরিয়ড হয়েছে জাঙ্কুক, আমি প্রেগনেন্ট নই। তাতে কি, এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করব না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে? তে খুব রেগে হাঁটা শুরু করে, জাঙ্কুকও তার পিছু নেয়। আরে বউ, এই সময় এইভাবে হাঁটা ঠিক না। আরে ভাই, আমি প্রেগনেন্ট নই। জাঙ্কুক কোনো কথা না বলে তাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চপাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে বসে। আজকে যদি একটা বউ থাকতো কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখ দেখলেই তো মেয়েরা ভয় পায়, আবার বউ, মানুষের শখ কত হায় রে। হবার বাচ্চা তোকে তো। কালার বাচ্চা একদম লাগতে আসবি না, হলে ভরে দিব। চুপ থাক তোরা, দেখ ভাই ভাবিরে কাঁধে নিছে, শিওর আছাড় মারবো। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে জাঙ্কুকের সামনে দাঁড়ায়। কি সমস্যা তো গো? ভাই, আমরা থাকতে আপনি ভাবি সাপের আছাড় মারতে পারবেন না। জাঙ্কুক কিছু না বলে উপরে তাকায়। হে খোদা, আমাকে উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতেছি। জাঙ্কুকের কথা শুনে তারা বুঝে যায় যে আজকেও তাদের চিন্তাধারা ভুল ছিল। তাই ভালো ছেলের মতো 5 জনে দৌড়ে জিপে গিয়ে বসে পড়লো আর জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তাতে জাঙ্কুকের সাথে কোনো প্রকার কথা বলেনি, কিন্তু জাঙ্কুক নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে জাঙ্কুক তেকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই তাকার পরও জাঙ্কুক তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে জাঙ্কুক একটু অভদ্র হয়ে চলে, কারণ তাকে বোকা দেওয়ার মতো যে তার আব্বাজান নেই। তেকে রুমে বসে জাঙ্কুক নিচে নেমে আসে দ্রুত। প্রায় 10 থেকে 15 মিনিট পর গরম গরম খাবার নিয়ে উপরে উঠে আসে জাঙ্কুক। জাঙ্কুক রুমে এসে দেখে তে ফ্রেশ হয়ে চুপচাপ বসে আছে। জাঙ্কুক টি টেবিলে খাবার রেখে তের পাশে গিয়ে বসে পড়লো। তারপর হট ওয়াটার ব্যাগ তের পেটে ধরে রাখলো। আমি করছি জাঙ্কুক, করতে দাও পরি। বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যে শালা নিজের বউয়ের সেবা করে না, সে জীবনে উন্নতি করতে পারে না। তে জাঙ্কুকের কথাটা শুনে মুচকি হেসে ওঠে। জাঙ্কুকও তের কপালে আর গালে চুমু দেয়। জানো পরি, যেদিন তোমাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করে। তেই শুধু ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ভয়ঙ্কর জাঙ্কুককে তো সকলে চেনে, কিন্তু আজকে জাঙ্কুক একজন স্বামী হিসেবে তের সামনে বসে আছে। তোমাকে দেখলে আমার বউ বউ ফিলিংস আসতো, একদম জাঙ্কুকের বউ। জাঙ্কুকের হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়, খুব শক্ত করে ধরে তেকে। আমাকে ঠকায়ও না পরি, মরে যাব তোমাকে ছাড়া। ঠকাবো না জাঙ্কুক। জাঙ্কুক সুন্দর মতো তেকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুইয়ে দেয়। তারপর জাঙ্কুক ডিনার করার জন্য নিচে চলে যায়, কারণ আরাম সরকার জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুককে ছাড়া আরাম সরকার কোনোদিনই খাবার খান না, আর জাঙ্কুকও তেকে রেস্ট নিতে বলে চলে আসে। জাঙ্কুক চলে যাওয়ার পর পরিতে উঠে বসে পড়লো আর জাঙ্কুকের ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর ফোন দেখে আবারও শুয়ে পড়লো তে। জাঙ্কুক উপরে এসে দেখতে পায় তে হাত পা কুকড়িয়ে শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো। মেয়েটা নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখছে। তারপর জাঙ্কুক নিজেও ফ্রেশ হয়ে এসে তের পাশে শুয়ে পড়লো। এক পর্যায়ে জাঙ্কুক তের কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়লো। আমার পরি, খুব ভালোবাসি তোমাকে। জাঙ্কুকও চুপচাপ ঘুমিয়ে পড়ে তেকে ধরে। জাঙ্কুক গভীর ঘুমে মগ্ন হতেই তে তার চোখ খোলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে জাঙ্কুক তের ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপির নির্বাচন হতে এখন মাত্র 2 দিন বাকি। জাঙ্কুকের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও জাঙ্কুক ঠিকই তের খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় জাঙ্কুক। একটু পর পর ভিডিও কল করতে থাকে, যেন তে এটা মনে না করে যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট জাঙ্কুকের জীবনে।
জাঙ্কুক এই 2 দিন রাতে বাইরে থেকেছে, কিন্তু তেকে 1 ঘন্টা পর পর কল করতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3রা নভেম্বর, এমপি নির্বাচনের সেই বিশেষ দিন, যেদিন জাঙ্কুক আবারও আশিনগরের এমপি নির্বাচিত হবে। জাঙ্কুক সকালে বাড়িতে আসে তেকে দেখার জন্য। আজকে সারাদিন আমি বিজি থাকবো, একদম রাতের দিকে বাড়ি ফিরবো। ততক্ষণ নিজে খেয়াল রাখতে পারবো না? জি পারবো জাঙ্কুক। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকেই লাগবে আমার সারা রাত। তে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। জাঙ্কুক তের গালে চুমু দিয়ে চলে যায়, আর তেও জাঙ্কুককে সাবধানে যেতে বলে। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণ পর তে জিন বেগমের কাছে চলে যায় আর নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে তার কাছে। জিন বেগম শুরুতে না বললেও তের জোড়াজুড়িতে এক পর্যায়ে তিনি রাজি হয়ে যায়। তখন রাত 10:45। বিপুল বুটে জাঙ্কুকের জয়ের নিউজ সারা দেশে ছড়িয়ে পড়ে। জাঙ্কুক এবং তার আব্বাজান তখন একসাথেই ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার পঞ্চপাণ্ডব যে যার মতো নাচানাচি শুরু করে দেয়। জাঙ্কুক তেকে বারবার কল দিচ্ছে তার জয়ের নিউজ বলার জন্য, কিন্তু বারবার তের ফোনটা বন্ধ বলছে। জাঙ্কুক তে সবগুলো ফোনে কল দেয়, কিন্তু সবগুলাই বন্ধ বলে। তারপর জাঙ্কুক জিন বেগমকে কল করে জানতে পারে যে তে শিকদার বাড়িতে গিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ বাহিরে থেকে তারপর রাত 11টার দিকে তেকে নিতে যায় তার বাড়িতে। হয়তো তার তে পরীর মনটা অনেক খারাপ, এতদিন পর বাড়িতে গিয়েছে, তাই আসতে মন চাচ্ছে না তার। হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেগে ধরে বসেছে। জাঙ্কুক এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খুলে না কেউ। জাঙ্কুক একটু জোরে দরজা ধাক্কা দিতেই দরজাটা আপনা আপনি খুলে যায়। তে কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। বেটি মানুষ বাপের বাড়িতে আসলে জামাইয়ের কথা আর মনে রাখে না। শয়তান সিমরি একটা। জাঙ্কুক সোজা তের রুমে চলে যায়, হয়তো তে সেখানেই আছে, কিন্তু পুরো ঘর খুঁজেও জাঙ্কুক দিকে কোথাও পায় না। তারপর খেয়াল করে তের খাটে একটা কাগজ রাখা, তার উপরে চাপা দেওয়া আছে একটা বক্স। জাঙ্কুক বক্সটা খুলে দেখে তেকে দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা। সাথে সাথে জাঙ্কুকের মুখ গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে। খুব জোরে জোরে হাসতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুকের হাসির শব্দে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। সে আমার হয়েও হইল না। জাঙ্কুক মুখ শক্ত করে নিচে কালো চশমাটা আবার পরে ফেলে। তারপর তার লোকদের 1 ট্রাক ভর্তি কেরাসিনে গ্রাম আনতে বলে। তেদের পুরো বাড়িতে কেরাসিন ঢেলে দেওয়া হয়। পুরো আশিনগর দেখবে জাঙ্কুক সরকারের সাথে বেইমানির ফল। জ্বলন্ত সিগারেট কেরোসিনে ফেলে দেয় জাঙ্কুক। দাউ দাউ করে জ্বলতে থাকে তেদের পুরো বাড়ি। পুরো শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে। আমিও দেখি বেইমানি নারীর দৌড় কত দূর। জাঙ্কুক তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে তের ছবিগুলো ভাঙতে থাকে। জাঙ্কুক ভেবেছিল আজকে তেকে সারপ্রাইজ দেবে, কিন্তু উল্টো যে সে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে সেটা ভাবতেও পারেনি। জাঙ্কুক। আরএম সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে জাঙ্কুক। পঞ্চপাণ্ডব আরএম সরকারকে আগে ফোন করে সব বলে দিয়েছে। আরএম সরকার খবরটি শোনা মাত্রই জাঙ্কুকের কাছে চলে আসে। জাঙ্কুক বাবা শান্ত হও। আরএম সরকার জাঙ্কুকের কাঁধে হাত রাখতেই জাঙ্কুকের হাত থেকে হকি স্টিকটি পড়ে যায়। জাঙ্কুক আর কোনো ভাবনা চিন্তা না করেই আরএম সরকারকে জড়িয়ে ধরে। আমার ভালোবাসলে কি হতো তার আপা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? আরএম সরকার জাঙ্কুকের কথার উত্তরে কিছু বলার মতো খুঁজে পায় না, শুধু জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে। আপনি আমার সিংহ জাঙ্কুক, আশা করি বাকিটা বুঝে গেছেন। জাঙ্কুক তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সে যদি পাতালেও লুকিয়ে থাকে, সেখান থেকেও আমি তাকে নিয়ে আসব। তার বেইমানির শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান। এই সিস্টার কি হলো? কিছু না। তে তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু না, আর নয়। সে আর অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, জাঙ্কুক তো আর এখানে আসবে না। তে প্রায় 6টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। জাঙ্কুক তাকে এত সহজে খুঁজে বের করতে পারবে না। তে অনেক মনোযোগ সহকারে ক্লাস করছিল। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় নেই তার কাছে। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। আমাদের বিয়ে হলো, কিন্তু সংসার হলো না। জাঙ্কুক সরকার সবই পাইল, কিন্তু তার তেকে না।
মানিব্যাগে থাকা তীর ছবিটি দেখতে দেখতে খুব আক্ষেপের সাথে কথাটি বলে ওঠে জাংকুক। ভালোবাসা খুবই খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনে ধোঁয়া উড়াতে উড়াতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে জাংকুক। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে কোনো হাসির জৌলুস নেই। সারাদিন হাসি তামাশাতে মেতে থাকা 5 জনই আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে জাংকুকের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেইমানি। আহারে নারী জাতি, কত ভয়ঙ্কর অভিনয় রে। উচ্চস্বরে হেসে উঠল জাংকুক। তারপর সেই দিনের কথা মনে করে জাংকুক। দিনটি ছিল 26শে মার্চ, বেলা 10:50। নির্বাচনের প্রচারণা করতে রেল লাইনের ধারে একটি মেয়েকে দেখতে পায় জাংকুক। সেই দিনই মেয়েটার দিকে চোখ আটকে যায় তার। মেয়েটির পরনে ছিল গ্রিন কালারের একটি শাড়ি। চুল তার এত ঘন আর লম্বা ছিল যে রোদে সামলাতে হিমশিম খাচ্ছিল মেয়েটি। জাংকুক তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটির দিকে। মেয়েটির মুখ এতটাই মায়াবী ছিল যে তাকে দেখার পর জাংকুকের মন জুড়ে যায়। জাংকুক মনে মনে বলে, আরে এ তো আমার বউ, বাড়ির বাহিরে কি করছে সে? হঠাৎ করে তাকে নিয়ে একটা অধিকার বোধ অনুভব হলো জাংকুকের। কিন্তু হঠাৎ করেই বীরের মধ্যে হারিয়ে যায় মেয়েটি। নাম না জানা মেয়েটির নাম দেয় জাংকুক তার রাত পরি। জাংকুক সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে শুরু করে। যদি মেয়েটিকে না পায় তবে ছবি আঁকিয়ে পুরো আরশিনগর বা দেশের প্রতিটি কোনায় কোনায় খোঁজ নেওয়াবে সেই মেয়েটির পরিচয়। জাংকুক এটা ভেবে রাখে, যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী হয় তাহলে তাকে পরপারে পাঠিয়ে হলেও সে মেয়েটিকে নিজের করে নিবে। স্কুলের কালচারাল প্রোগ্রামের মাঝপথেই হঠাৎ করেই এক দল নৃত্য প্রদর্শনকারী মঞ্চে উঠে পড়ল। জাংকুক তেমন পাত্তা না দিলেও মনের বুলে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া তার পরি। একটা প্রশান্তি বয়ে চলে জাংকুকের মনে। নাচ শেষ হতেই জাংকুক তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয়। ঘোষণা শোনা মাত্রই কলেজের প্রতিটি দেয়াল কেঁপে ওঠে। আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখতে পাই, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। সেদিন জাংকুক তের নাম জানতো না, কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয় সে। আর যাওয়ার সময় তাকে এই পরি আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয়। তারপর থেকে শুরু হয় জাংকুকের পাগলামি। কখনো তের জন্য কলেজ উড়িয়ে দেওয়া, আবার কখনো নিজের লোকদের বুরকা পরিয়ে গার্লস কলেজে ক্লাস করতে পাঠানো। সবই ছিল জাংকুকের পাগলামির অন্তর্ভুক্ত। কিন্তু কখনোই জাংকুক তেকে জোর করে উল্টাপাল্টা কিছু করতে চায়নি। জাংকুক যতবারই তেকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, ততবারই জাংকুক তেকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত। যদি আবেগে তার দ্বারা কোনো ভুল হয়ে যেত আর তে তাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, সেই ভয় জাংকুক সব সময় পেত। যদি তে তাকে ছেড়ে চলে যায় তখন তার কি হবে? কিন্তু আজ তার রাত পরি তাকে ছেড়ে চলে গেল, তাও ডিভোর্স পেপারে সাইন করে। জাংকুক পেপারটি নিয়ে অনেক জোরে হাসতে শুরু করলো, কিন্তু তার মন ততক্ষণে ব্যঙ্গে নিঃস্ব হয়ে গিয়েছিল। পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে জাংকুক তার পরীকে। যদি পেয়ে যায় তার পরীকে, তাহলে তার হাত পায়ে ধরে তাকে ফিরিয়ে আনবে সে। কিন্তু না, কোথাও পায়নি সে তার শখের নারীকে। অনেক খোঁজাখুঁজির পর জাংকুক জানতে পারে তে নাকি নেপালে চলে গিয়েছে। জাংকুক সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপালে চলে যায়। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু জাংকুক তেকে সেখানেও পায়নি। হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে তের পরবর্তী ডিরেকশন সম্পর্কে জানতে পারল জাংকুক। তে নাকি একদিন নেপালে থেকে তার পরের দিন দুবাই চলে গিয়েছে। তাৎক্ষণিক জাংকুক দুবাইও চলে যায়। এত বড় শহর, হাই সিকিউরিটির জোন, তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটু ক্লু পায় জাংকুক তে নাকি সেখানেও নেই। দুবাইতে সে 2 দিন থেকে তারপর চলে যায় আমেরিকাতে। জাংকুক অনেক আশা নিয়ে আমেরিকাতে চলে যায়, কিন্তু তারপরে সেখানেও ছিল না।
ক্লান্ত মন আর শরীর নিয়ে জাঙ্কুক 21 দিন পর সরকার বাড়িতে ফিরে আসে। নিজের ঘরে ঢুকেই তের ছবির সামনে দাঁড়ায়। বুক পিঞ্জিরা রেখেছিলাম কত যত্নে পাখি, সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি। জাঙ্কুক সজোরে তের ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তের নাম নিয়ে। তুই কেমনে আমায় ঠকাইলি তে, তুই কেমনে আমায় ঠকাইলি। জাঙ্কুকের আর্তনাদের আওয়াজের সাক্ষী তার পুরো ঘরের দেয়াল। রক্তাক্ত হাত নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে জাঙ্কুক। কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। 2 দিন পর জাঙ্কুকের সেন্স ফিরে। চোখ খুলতে জাঙ্কুকের প্রথম বাক্য ছিল, আব্বা আমার থেকে খুঁজে পাইছেন আপনি? কিন্তু না, আরএম সরকারের মুখে সেদিন কোনো কথাই ছিল না। থাকবে কিভাবে, সে তো পায়নি থেকে। কিন্তু কিভাবে কি হয়েছিল সেটার পুরো খবর আছে তার কাছে। আরএম সরকার নিজের ছেলের মাথায় হাত রেখে তার সামনে বেশ কিছু কল রেকর্ড আর সিসিটিভি ফুটেজ তুলে ধরলেন। জাঙ্কুক তেকে হারিয়ে এতটাই পাগল হয়েছিল যে এসব বিষয়ে তার ধ্যানই ছিল না। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু না, এখন কিছু করা যাবে না। সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে 11 দিন পর। তার ঠিক 1 দিন পর শপথ গ্রহণ করা হবে। তীরে এসে তরি ডুবালে হবে না। জাঙ্কুক আবারও শান্ত হয়ে যায়। ডিসেম্বরের 21 তারিখে প্রধানমন্ত্রী হিসেবে আরএম সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসেন সে। আজকে সবকিছু পাওয়ার পরও জাঙ্কুক সরকার যে নিঃস্ব। মানুষের শখের কত কি হয়, আর আমার শখের বউ ছিল জাঙ্কুকের শখের বউ। জাঙ্কুক আবারও নিকোটিনে ধোঁয়া উড়াতে থাকে। চলে গেছে রে, আমার শখের নারী চলে গেছে। পৃথিবীর সব থেকে নৃশংস লোকটাও একটা মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। জাঙ্কুকের এই হাহাকার তাদের হৃদয়েও ছুঁয়ে যায়। এই হাহাকার যে শেষ হবার নয়। 1 মাস 13 দিন পর সুইজারল্যান্ডের মাটিতে হাসি খুশি তেকে দেখতে পেয়ে নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ল জাঙ্কুকের। তেকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনে নিজের অস্তিত্বই খুঁজে পেল না জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক তো হেরে যায় না, সে সবাইকে হারিয়ে বাজিমাত করে। যাকে প্রথমবার দেখার পর থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি। তাকে ছেড়ে এতগুলো দিন তার যন্ত্রণায় কাটছিল, কিন্তু জাঙ্কুক তখনই তের সামনে যায়নি, কারণ তাকে খোঁজার জন্য 2 দিন আগেও গুনে গুনে 3 জনকে পরপারে টিকিট ধরিয়ে দিয়েছে জাঙ্কুক। এখন তের কাছে গেলে জাঙ্কুকের এই মাসের 4 নং খুনের লিস্টে তের নামও চলে আসবে। এটাতে জাঙ্কুক শতভাগ শিওর। তাই তের ওপর কড়া নজরদারি করে জাঙ্কুক। 2 দিন আগে রাত 1:45 জাঙ্কুক এক হাতে সিগারেট টানছে, অন্য হাতে তার ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে এখন। জাঙ্কুক এবং তার পঞ্চপাণ্ডব উঠে পুরা বাড়ি থেকে বের হয়ে সুজা আরশিনগরের পশ্চিম থানায় চলে আসে। আজকে আবার সেই ভয়ঙ্কর জাঙ্কুককে দেখবে আরশিনগরের বাতাস। আজকে আবার আরশিনগরের মাটি রক্তে রঞ্জিত হবে। জাঙ্কুক এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কুবা শামসুর বাহিরে চলে আসে আর জানান দেয় সবকিছু ঠিক আছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। জাঙ্কুক থানায় ঢুকে সুজা 12 নং সেলের ভেতরে চলে যায়, যেখানে সালাউদ্দিন হক এবং তের বাবা এবং তাদের আরো সঙ্গীও রয়েছে। না, কেউ এখনো ঘুমায়নি। কুবা শামসুকে দেখা মাত্রই সালাউদ্দিন আগেই ধারণা করেছিল যে আজকে কিছু একটা হতে যাচ্ছে। ঠিক মধ্যরাতে জাঙ্কুক তাদের সেলে প্রবেশ করলো। জাঙ্কুক প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটি উচ্চস্বরে হেসে বলল, পালাইছে রে পালাইছে, জাঙ্কুক সরকারের বউ পালাইছে। খুব ব্যঙ্গ করে কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন। জাঙ্কুক কোনো রিয়াকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে। 1 2 3 4 সালাউদ্দিন রে ধইরা মার। জাঙ্কুকের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে আর হাসতে থাকে। জাঙ্কুকের মুখে একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। তাদের মুখের এমন হাসি দেখে উপস্থিতের বাবাও বুঝে যায় আজকে তাদের জীবনের শেষ রাত হতে চলেছে। যে হোক, এই লন ভাই,
জাঙ্কুক নিচে গোল্ডেন চাপাতিটি নিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে থাকে। তারপর চশমা খুলে উপস্থিত দুজনের দিকে তাকায়। তো বল, কে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করবি? জেলের মধ্যে দুজনকে মারবি আর তুই কি বেঁচে যাবি জাঙ্কুক? রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুর শত্রু বন্ধু। জাঙ্কুকের কথার আগামাথা বুঝলো না কেউ। এখানে কে কার বন্ধু, কাদের? জাঙ্কুক ডাকা মাত্রই তাদের ছেলে কান কাটা কাদের প্রবেশ করে, যাকে সালাউদ্দিন হক মিথ্যা মামলায় ফাঁসির আসামি বানিয়েছিল। কাদেরকে দেখার সাথে সাথে সালাউদ্দিন হক একটু ভয় পেয়ে যায় আর জাঙ্কুকের প্ল্যানও বুঝে যায়। কাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি ছিল, সে যদি আরো 100টা খুন করে তাহলে সে একবারই ফাঁসিতেই ঝুলবে, কারণ সে তো এমনিতেই ফাঁসির আসামি। কয়জনকে মারতে পারবি? ভাই এখানে যতজন আছে। ওকে, তাহলে শুরু কর। জাঙ্কুক উঠে বাইরে চলে যেতে নিলে তোর বাবা জাঙ্কুককে ডেকে ওঠে। জাঙ্কুক, আমি বলছি তুই কোথায়? জাঙ্কুক পেছনে ঘুরে তাকায় আর বাঁকা হাসে। তো সুইজারল্যান্ডে ওর ফুপির বাসা আছে, আর ওকে বাংলাদেশ থেকে ওর ফুপিই নিয়ে গেছে। আর এই সব কিছুর মূলে ছিল এই সালাউদ্দিন। সে বাইরে তার লোক দ্বারা সব করায়। আপনাদের ডিভোর্সের পেপারও সে বানিয়ে তোর কাছে পাঠায়, আর নির্বাচনের দিন তোর বাড়ি যায় নিজে পাসপোর্ট আনতে। সেখানে ওর ফুপিও ছিল, সেই টিকিট কেটে রেখেছিল আগে থেকে। নিজের শ্বশুর না হলেও তো হারামিতে আপনি আমার কাতারেই আছেন। তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করলো? ওর নিজের বাপ কি জি বাংলায় নাটক করতো নাকি? জাঙ্কুকের কথায় চুপসে যায় তের বাবা। কথা আছে না, খাল কেটে কুমির আনা। তাদের সাথে ঠিক এমনটাই হয়েছিল। বিয়ের পর শান্ত জাঙ্কুককে দেখে তারা অতীতের ঘুমন্ত জাঙ্কুকের কথা ভুলে গিয়েছিল। জাঙ্কুক একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে আর তার লোকেরা পেছনে দাঁড়িয়ে পড়ে। এই জাঙ্কুক এক হাতে সিগারেট টানছে। মাত্র 5 মিনিটের মধ্যে শেষ করে দাও এদেরকে। এই হারামিদেরকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আমাকে আরো সাফার করতে হবে। বলে জাঙ্কুক সিগারেট বের করে উল্টো দিকে চলে যায়, আর তার লোকেরা তের বাবা ও সালাউদ্দিনকে পরপারে পাঠানোর কাজে লেগে যায়। যে হোক, একটু পরেই মিডিয়ার লোকেরা আইব, সো প্রমাণ মেটানোর কাজে লেগে পড়। এখনই সব ক্লিয়ার করতেছি ভাই। জাঙ্কুক সুন্দর মতো বাইরে চলে যায়। তোদের হাতে 9 মিনিট আছে, এর 1 মিনিটও বেশি লাগলে 7 নম্বর লাশটা তোদের মধ্যে কেউ হবে। জাঙ্কুক বাইরে গিয়ে সুন্দর মতো সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে আর ঘড়ি দেখতে থাকে, সাথে বাকি 3 জন। ভাই অনেকদিন হয়েছে কাউরে উড়াই না। উড়াবি ইউনু, উড়াবি, বোমা বানাইতে থাক। ইউনু খুব খুশি হয়ে যায়, আজ প্রায় 1 মাস পর তার আবারও উড়ানোর সুযোগ আসছে। 8 মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সবকিছু সরিয়ে জাঙ্কুকের লোকেরা বাইরে চলে আসে। ভাই সব ডান। জাঙ্কুক ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে। ভাই পরবর্তী পদক্ষেপ? ঝোপের কথা শুনে জাঙ্কুকের মুখে আবারও সে চিরচেনা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। এবার আমার পলাতক বউয়ের পালা। বর্তমান রকের হাত ধরেতে 8 ক্লাসে প্রবেশ করে আর দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে জাঙ্কুক। 8 ক্লাসে মোট 23 জন স্টুডেন্ট আছে, বাঙালি অবাঙালি, ফ্রান্স এবং ইউকে মিলিত মোট 30 জন। আর শিক্ষক হলো 3 জন, 2 জন হলো মধ্যবয়সী মহিলা আর 1 জন হলো যুবক বয়সী পুরুষ। তারা 3 জনই সুইজারল্যান্ডের নাগরিক। তে এবং রিক এসে যে যার মতো জায়গায় বসেই আঁকাকে শুরু করে দেয়। প্রত্যেকের ডেস্ক একটু আলাদা আলাদা। বিশাল অডিটোরিয়াম, তাদের মধ্যে অনেক গ্যাপ আছে। আঁকতে আঁকতে এক পর্যায়ে তের হাত থেমে যায়। সে রং কিছুতেই তুলতে পারছে না ছবিতে। চেষ্টার কোনো অবকাশ নেই, কিন্তু আজকে যেন তের হাত চলছেই না। হঠাৎ তের হাতের ওপরে একজনের হাত পড়ে এবং অনেক শক্ত করে তের হাত চেপে ধরে। তে তার হাতে মোটামুটি অনেক ব্যথা অনুভব করলো, কিন্তু পেছনে ঘোরার মতো সাহসটুকু পাচ্ছে না তে। চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ তে সারা শরীরে বিচরণ করছে। তাহলে কি তার পেছনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে? না, এটা হতে পারে না। জড়বস্তুর মতো চুপসে যায় তে। এক হাতে তের তুলিটা শক্ত করে ধরে, আরেক হাতে তের মেদহীন কোমর চাপটে ধরে আছে লোকটি। কোনো দূরত্ব নেই তাদের মাঝে। ভয়ে তের সারা শরীর তীর করে কাঁপছে। তুমি আমার এমনই একজন যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এই মন। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে জোরে চিৎকার দিয়ে ওঠে তে।
সেন্সলেস হয়ে পড়ে যায় ফ্লোরে। মুখে পানির ঝাপটা পড়তে পিট পিট করে চোখ খুলে তাকাইতে সকলেই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হোয়াট হ্যাপেন্ড তে? সে ইশারা করে বুঝায় যে সে ঠিক আছে, কিন্তু তার এখন পানির প্রয়োজন। পানি হাতে পেয়ে ডক করে সম্পূর্ণ পানি পান করে ফেলেতে তারপর সবাই আর্টে মনোযোগী হয়। তে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। না, এসব স্বপ্ন হতেই পারে না। যে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে তে, সেই অতিথি তাকে বারবার তাড়া করছে। বয়ে ঠান্ডা শিহরণ বয়ে চলেছে তের শরীরে। সাথে সাথে তে উঠে বাহিরে চলে যায়। একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তার। তে বাহিরে বের হতেই দেখে সেই গাড়িটি এখনো দাঁড়িয়ে আছে। এই গাড়িটি কার হতে পারে? এটা আবার জাঙ্কুকের নয় তো? না, এটা হতে পারে না। জাঙ্কুক বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে কিছুতেই আসতে পারে না। কিছুক্ষণ পর বইয়েতে আবার ভিতরে চলে আসে। না, আজকে আর আঁকাকি হবে না তার দ্বারা। তাই সবকিছু গুছিয়ে ফেলেতে জাঙ্কুক যে তার পেছনে ছিল এটাতে তে শতভাগ শিওর। কিন্তু এখনই কোনো রিঅ্যাকশন দিলে চলবে না। এটা বাংলাদেশ নয়, এটা বাহিরের দেশ। এখানে তো আর সবাই জাঙ্কুক সরকার আর আরএম সরকারের কথাই চলবে না। এটাতে তে শতভাগ শিওর ছিল। সন্ধ্যা 7টার দিকে রকি এবং তে এবং সানা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে তের বারবার মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু না, পেছনে ফিরেই কাউকে দেখতে পায়নি সে। তে বাড়ি এসে যে যার মতো রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসে নিচে। খাবার খাওয়ার সাথে সাথে সবাই খুশ গল্পে মেতে উঠল। এটা এখন প্রায় প্রতিদিনের সিন। খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে উঠল। তে নিজে তার ফুপিকে বসতে বলে সে দরজা খুলতে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে দরজায় কাউকে দেখতে পেল না। পরক্ষণেই তের চোখ যায় নিচে রাখা বক্সের ওপর। সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা আছে, ঢাকনা একটু খোলা। তে বক্সটি হাতে নিতেই ঢাকনাটা অমনি খুলে যায়। তারপর বক্সের ভেতরে রাখা জিনিস দেখে তের পুরো শরীর কাঁপতে শুরু করে। আসলে বক্সটির ভেতরে কাফনের কাপড় ছিল। সুন্দর করে বক্সের ভেতর কেউ কাফনের কাপড় পরিয়ে তাদের বাসায় পাঠায়। সাথে একটা ছোট চিরকুটও আছে। তে কাপা কাপা হাতে চিরকুটটা খুলে দেখলো। তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। তে কাজটি ফেলে দরজা বন্ধ করে দেয়। তে বুঝে গেছে ইতিমধ্যে এটা কার কাজ। জাঙ্কুক বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে জাঙ্কুকের। তাহলে কি জাঙ্কুক তার আশেপাশে আছে? পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মানুষ কে জানিস? বিশাল মনিটরের সামনে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করলো জাঙ্কুক। না ভাই, একজন ব্যর্থ প্রেমিক। পঞ্চপাণ্ডব কি বলবে কিছু বুঝতে পারে না, শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তারা কি জাঙ্কুকের কথা হ্যাঁ বলবে নাকি না বলবে সেটাও বুঝে উঠতে পারে না। আমিও একজন ব্যর্থ প্রেমিক। এখন বল সব থেকে ভয়ঙ্কর মানুষ কে? আপনি ভাই। জাঙ্কুক উঠে আলমোড়া ভেঙে মনিটরের স্ক্রিনের সামনে দাঁড়ায়, তারপর তের ছবির উপরে হাত রাখে। আমার খুনের সংখ্যাও তোর বয়সের থেকে বেশিতে, আর তুই আমাকে ঠকালি। জাঙ্কুক টি টেবিল থেকে বড় মদের বোতলটি হাতে নেয়, তারপর স্ক্রিনে ছুঁড়ে মারে। কথায় আছে বাঘে ছুঁইলে 18 খা আর প্রেমে ছুঁইলে 88। আমার ভয়ঙ্কর প্রেমে ছুঁইছে রে। তোদের ভাবি ভাবতেও পারতাছে না তার জীবন কতটা নরক বানিয়ে দেব আমি। দরজা বন্ধ করে প্রচুর গানতে শুরু করে তে। জাঙ্কুক যেহেতু এসেছে তাকে যে সহজে ছাড়বে না এটাতে বুঝে গিয়েছিল। এক বুক নিঃশ্বাস নিয়ে তে গাম মুছে টেবিলে গিয়ে বসে পড়ল আর বাকিদের মিথ্যা বলল যে পথে ভুল একজন চলে এসেছিল আর তাদের দরজা নক করছিল। তারপর সে তার ভুল বুঝতে পেরে আবার ফিরে গিয়েছে। খাওয়া শেষ করে তে নিজের রুমে চলে যায়। না, এখন ভয় পেলে চলবে না। এটা ভয় পাওয়ার সময় না। জাঙ্কুকের বিপক্ষে যে তাকে লড়াই করতে হবে। এক বুক সাহস নিয়ে থাকতে হবে এবার তাকে। কিন্তু কোথাও না কোথাও তের সাহস সঞ্চয় হচ্ছে না, কারণ তার বেঈমানির শাস্তি তাকে জাঙ্কুক দিয়েই ছাড়বে সেটা সে নিশ্চিত। ভাবতে ভাবতে হঠাৎ বিকট আওয়াজ ভেসে আসে বাহির থেকে। সঙ্গে সঙ্গে তে আটকে উঠল। তে বয়ে বয়ে জানালা দিয়ে বাহিরে দেখার চেষ্টা করছে।
মনে একটা সংশয় থেকেই রয়েছে তের মাঝে। যদি বাহিরে জাঙ্কুক হয় আর তার সামনে পড়ে যায়, তাহলে সে নিজেকে কিভাবে বাঁচাবে? তে জানালার পর্দা সরিয়ে বাহিরে তাকাতেই তার প্রাণ পাখি বের হওয়ার উপক্রম হয়ে উঠল। জাঙ্কুক তার জানালার সামনে হাত বাজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি তের জানালার দিকে। তেকে জানালায় দেখতেই জাঙ্কুকের মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়। ভয়ের সাথে সাথে তে জানালা বন্ধ করে দেয়। আরে আমার বউটা আমার টেনশনে শুকিয়ে গেছে। হ ভাই ভাবি সব আপনারা বহুত মিস করতেছে। আমার সারা শরীর ওকে মিস করছে। এখন বল কে কাকে বেশি মিস করতেছে? আপনি ভাই। এতদিন পর জাঙ্কুককে দেখে তে রাতটা বের হয়ে আসার উপক্রম। তে ভয়ে ভয়ে অন্যদিকে জানালার পাশে যায় বাইরের পরিস্থিতি বোঝার জন্য। পর্দা সরাতে তের ভয় আরো বেড়ে যায়। বাড়ির চারদিকে ঘিরে আছে অসংখ্য গাড়ি, একটার পর একটা এমন ভাবে রাখা যেন পা ফেলার মতো কোনো রাস্তা নেই। আর ভয়েতে সারা শরীর তিতির করে কাঁপতে থাকে, কিন্তু না দমে গেলে হবে না। তে নিচে যাওয়ার আগেই বাইরে থেকে ভেসে আসে জাঙ্কুকের গলা। জাঙ্কুক মাইক দিয়ে বলছে, আমার বলা তো বউ, আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমি আমার স্টাইলে নামাবো? তে নিজের মাথা ধরে ফ্লোরে বসে পড়ল। সে এত কিছু নিতে পারছে না। জাঙ্কুক তাকে ছাড়বে না, আর এখান থেকে পালানোর কোনো পথও নেই। তে এখন কি করবে? তে ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ল ইমার্জেন্সি লাইনের বিষয়। সে ৭-৫ না ভেবে সে তার ফোন নিয়ে পুলিশ হটলাইনে কল দিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেটওয়ার্ক বিন্দু পরিমাণের ছিল না। তে সঙ্গে সঙ্গে ওয়াইফাই অন করে দেখলো, সেখানেও সেই একই অবস্থা। বয়ে শুকনো ডুব দিতে লাগলো তে। তাহলে কি জাঙ্কুক জ্যামার দিয়ে তাদের নেটওয়ার্ক বন্ধ করে দিল? অবশ্য যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে, তার জন্য এসব তো কিছুই নয়। তে চোখ বন্ধ করে বেডে বসে পড়ল। ঠিক তখনই তার ফুপি এবং ফুপা তার রুমে আসে, সাথে সানা এবং রকিও। তারা সকলেই প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। আশেপাশের বাড়িগুলো এক একটা অনেক দূরে, চাইলেও তারা কারোর কাছ থেকে হেল্প নিতে পারবে না। অন্যদিকে ক্রমশ তাদের দরজায় বেল বাজতেই আছে। তারাও অনেক ভয়ের মধ্যে আছে। তের ফুপি নিজের স্বার্থে তেকে সুইজারল্যান্ডে নিয়ে এসেছিল, কিন্তু এর পরিমাণ যে কতটা ভয়ানক সেটা উনি জানতেন না। তের ফুপি তেকে নিচে নিয়ে আসে। তুই পেছনে দরজা দিয়ে বের হয়ে যাবে। আর তোমরা, তুই না থাকলে জাঙ্কুক আমাদের কিছু করবে না। তুই চলে যা প্লিজ। আজকে তে তার ফুপির গলা কেমন যেন একটা কর্কশতা দেখলো। এতদিন তো এই ফুপি জাঙ্কুকদের বাড়িতে কাজের লোক সেজে তাকে সরকার বাড়ি থেকে বের হওয়ার জন্য সাহায্য করলো। জাঙ্কুককে ভুলিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য বারবার ফোর্স করতো। সেই ইয়ঞ্জুর মারা যাওয়া থেকে পালানো অবধি পুরো সময়টাই তো তের ফুপি নিজের জীবনে ঝুঁকি নিয়ে সুইজারল্যান্ড থেকে এসে শুধুমাত্র তার পাশে থাকলো ছদ্মবেশে, তাকে জাঙ্কুকের মতো ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে। তাহলে আজকে হঠাৎ জাঙ্কুক কার সাথে এত পাল্টে গেল কিভাবে? প্লিজ তে যা। রীতিমতো তেকে তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে বের করে দেয় তার ফুপি। তে এদিক ওদিক দেখে নেয়, জাঙ্কুক কোথাও নেই, কিন্তু জানালা দিয়ে দেখছিল জাঙ্কুকের গাড়ি দিয়ে ঘেরা তাদের বাড়ি। হয়তো এদিকটায় আপাতত কেউ আসেনি। তে মনে মনে প্রচুর সাহস সঞ্চয় করে নেয়। তারপর চারপাশটা ভালো করে লক্ষ্য করে নেয়। চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু বাহিরের পরিবেশটা অনেক ভিন্ন। তে শরীরে হালকা কাঁপুনি দিতে শুরু করে। তে কোনো রকম সামনে পা বেরিয়ে দু কদম হাঁটতে চাইলে কিছু একটার সাথে বাড়ি খেয়ে তে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তে পড়ে যাওয়ার সাথে সাথে লাইটগুলোর আলো জ্বলে উঠলো। তাৎক্ষণিক হাত দিয়ে চোখ ডেকে ফেললো তে। এত আলো তার চোখ সহ্য করতে পারেনি, তাই তে তার হাত দিয়ে চোখ ডেকে ফেললো। আস্তে আস্তে জাঙ্কুকের করা পারফিউমের ঘ্রাণ তের নাকে বেশি আসতে লাগে। ভয়ে ভয়ে হাত সরিয়ে সামনে তাকাতেই কালো লেদারের জ্যাকেট, জিন্স প্যান্ট পরা এবং কালো কোট পরিহিত সামনে দাঁড়ানো আছে জাঙ্কুক। জাঙ্কুককে কে ড্রামার ভিলেন টাইপদের হিরোদের মতো লাগছিল, কিন্তু তের ভয় আরো দ্বিগুণ বাড়িয়ে দিল জাঙ্কুকের হাতে থাকা গোল্ডেন চাপাতিটা দেখে। তে বয়ে বয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকালো।
প্রচন্ড রাগে মানুষের মুখের অদল যেমন হয়, জাঙ্কুকের মুখটাও তেমনই হয়েছে। চোয়াল শক্ত আর চোখ দুটো মোটামুটি লাল। জাঙ্কুক এক পা করে তের সামনে যেতে শুরু করে, আর তে একটু একটু করে গাছে বোর দিয়ে পেছনে যেতে শুরু করে। এই কেউ একটা নোবেল প্রাইজ আনরে, আমার বউ কি অ্যাক্টিংটাই না করলো রে। জাঙ্কুকের খুব কাছে আসতে তে জাঙ্কুককে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু কোথাও যেতে পারে না। তার আগেই জাঙ্কুকের লোকেরা তাকে ঘিরে ফেলে। তে ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে থাকে। ঠিক তখনই জাঙ্কুক তাকে পেছন থেকে ধরে ফেলে। আর কত পালাবি জাঙ্কুকের থেকে, পালানো কি এতই সোজা? আমাকে ছাড়েন প্লিজ। চুপ, ও কতদিন আমার থেকে দূরে থাকছে রে? 45 দিন ভাই, 45 দিন। জাঙ্কুক থেকে ঘুরিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। কাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় তে। জাঙ্কুক আবার তের বাহু ধরে তাকে টেনে ওঠায়, এটা আমার সাথে বেইমানি করার জন্য। আবারও থাপ্পড় এসে পড়ে তের গালে। জাঙ্কুক আবারও তার হাত ধরে টেনে তোলে, এটা আমার থেকে পালানোর জন্য, এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য, আর এটা আমাকে কাঁদানোর জন্য, আর এটা আমাকে মিথ্যা বলার জন্য। প্রায় 45টি থাপ্পড় পড়ে তের গালে। থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে শেষের কয়েকটা থাপ্পড় মারার সময় তে নিজের সেন্স হারিয়ে ফেলে। এই বান্দির বাচ্চা, চোখ খুল বলতাছি, এখনো 5টা থাপ্পড় এক্সট্রা মারা বাকি আছে আমার, চোখ খুল তুই। জাঙ্কুক থেকে খুব জোরে জোরে ঝাঁকিয়ে তোলে, কিন্তু তের কোনো সারা শব্দ নেই। এতগুলো থাপ্পড় খাওয়ার পরে তে যে দম ফেলছে এটাই বোধহয় অনেক। এটা তো কিছুই না শখের বউ, জাঙ্কুক সরকার যে কতটা ভয়ঙ্কর সেটা তো এবার টের পাবি। এর বাঁধন আলগা হতে চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল তে। হাতের নাগালে পানি থাকার পরও পান করতে পারছে না তে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে থেকে থেকে ফবিয়ে ফবিয়ে কেঁদে উঠছে সে। গাল দুটোতে এতটাই যন্ত্রণা করছে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। চোখ মুখও ফুলে গেছে বেশ অনেকটাই। বাম পাশের দাঁত ভেঙে মাড়িতে ঢুকে গেছে প্রায়। গুনে গুনে 45টা থাপ্পড় হজম করা সহজ নয়, আর সাধারণ মানুষের পক্ষে তো আরো বেশি নয়। তে প্রথমে মুখ শক্ত করে জাঙ্কুকের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়ালেও জাঙ্কুকের হাতের জোরে কাছে হেরে যায়। ব্যথার মাত্রা এতটাই তীব্র হতে লাগলো যে তের মনে হচ্ছিল যদি মরে যেত তাহলে বোধহয় কষ্টটা একটু কম হতো। প্রায় 1.5 ঘন্টার মতো তে গুদাম ঘরে বন্দি। কিছুক্ষণ আগে এই 45 দিনে যে নরকের যন্ত্রণা আমি সহ্য করেছি তোর জন্য, আগামী 45 বছরও তার শাস্তি দিলে কম হয়ে যাবে পরি। জ্ঞানহীন থেকে খুব শক্ত করে নিজের বুকে ধরে কথাগুলো বলতে থাকে জাঙ্কুক। জাঙ্কুকের চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ছে। তের পুরো শরীরের ভর তার উপরে। এক হাতে তের কোমর ধরে আরেক হাত দিয়ে তের মুখটা নিজের মুখের সামনে ধরে। তের গালে বিভিন্ন জায়গায় জাঙ্কুকের হাতের দাগগুলো স্পষ্ট। ঠোঁটের সাইডে হালকা রক্তকণিকাও দেখা যাচ্ছে। অস্তিত্বের সাথে মিশে গেলে তাকে ছাড়া কিভাবে থাকে তে। হঠাৎ করে জাঙ্কুকের ভেতরের নরবিশ্বাসটা মাথাচাড়া দিয়ে ওঠে। আবারও সেই চিরচেনা জাঙ্কুকের রূপটি ভেসে ওঠে। স্বেচ্ছায় যেহেতু আমার সাথে থাকবি না, বন্দি করে সারা জীবন রাখবো। জাঙ্কুক তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আর খুব শক্ত করে চেপে ধরে। তেকে সেটা অনেক গভীর ছিল। তারপর তাকে কাঁধে তুলে গুদাম ঘরে হাঁপা বাঁধা অবস্থায় ফেলে রাখে। এবং অন্যদিকে জাঙ্কুক 10 মিনিট আগে তের ফুপিকেও ঠিকানায় দিয়ে আসে, কারণ সেই ছিল সবকিছুর মূল। আর সেটা জাঙ্কুক জানতে পারে সিসিটিভি ফুটেজ থেকে। বাবা, আমাদের উপরে একটু তো দয়া করো, একটু তো নিজের আবেগ বিবেক কাজে লাগাও। তোর আবেগের উপর মতি আমি। হারামজাদি মনে করছে আমি কিছুই জানতে পারবো না। হাসালি। তের ফুপার সামনে একটি গুলি মেরে গর্জে ওঠে জাঙ্কুক থরথর করে। তের ফুপা ফুপি আর কাজিনরা কাঁপতে থাকে। জাঙ্কুক সরকার ভয়ঙ্কর, এটা তারা জানতো, কিন্তু তের খুঁজে যে একদম সুইজারল্যান্ডে চলে এসে তাদের ব্যান্ড বাজাবে এটা তারা কেউ কল্পনা করতে পারেনি। তোর বউয়ের জন্য তো আমি বউ ভাড়া হতাম রে বুড়া। জাঙ্কুক চুপ। মহিলা মানুষের গায়ে আমি হাত তুলি না, কিন্তু নিজের বউয়ের জন্য জেন্ডার দেখবো না। ডাইরেক্ট পরপারের টিকিট ধরিয়ে দেব। পাশে দাঁড়িয়ে পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। জাঙ্কুক সরকার মহিলাদের গায়ে হাত তোলে না, কিন্তু নিজের বউকে 45টি থাপ্পড় মারে শুধু। ভাইকে দেখলে শয়তানও কনফিউজড হয়ে যাইব। চুপ কর বেটা, সিরিয়াস মোমেন্টে কমেডি করিস না, ভাই আমকে উড়াই দিব। জিহবা আর ইউনো নিজেদের মধ্যে কথা বলে আবারও চুপ হয়ে যায়। এই মুহূর্তে আরেকটি কথা বেশি বললেই জাঙ্কুক তাদের অবস্থা খারাপ করে দেবে।
তো আপনি কি মুখ খুলবেন নাকি থেরাপি দিতে হবে? দর্শক অপেক্ষা করতেছে আপনার কুকর্ম শোনার জন্য। তের ফুপির শুকনো একটা ঢোক গিলল। যদি মিথ্যা বলে তাতেও সমস্যা, আর সত্যি বললে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ মুখ বন্ধ রাখে তের ফুপি, কিন্তু জাঙ্কুককে উঠে দাঁড়াতে দেখে ভয়ে ভয়ে সব বলতে শুরু করে। বলছি বাবা, বলছি, সব বলছি। জলদি, আপনার ভাতিজির সাথে অনেক কাজ বাকি আছে আমার। আমি তের আসল ফুপি না, আমার বাবার আগের ঘরের সন্তান তের বাবা। বাবা তার সব সম্পত্তি ভাইজানকে দিয়ে আমাদের দুই ভাই বোনকে কিছুই দেয়নি। সেই রাগ ছিল আমাদের মনে। তারপর তে আর সুহ যখন হলো, সম্পত্তিতে অংশীদারি বেড়ে যাবে ভেবে একদিন তের বাবাকে আমি আর মই একটু দম নেয় তের ফুপি। এত বছরের পুরনো পাপ যেইভাবে বের হয়ে আসবে সেটা কল্পনাও করেনি। সব জানি। জাঙ্কুকের এই এক লাইনে কথায় যেন আকাশ থেকে পড়লো তের ফুপি। জাঙ্কুক সব জানতো, তাহলে কেন তাকে সব বলতে বললো? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে সে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ইশারায় আবার বলতে বলে, রাতের বেলা আমি আর সোবিনতের বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে দুর্ঘটনার রূপ দেই। তারপর ছলে বলে সোবিন তের মা ইয়ঞ্জনকে বিয়ে করে। সন্তানদের দিকে তাকিয়ে তের মাও রাজি হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল। ওর 20 বছর হলে সব সম্পত্তির মালিক তে হতো, আর ওর সাথে আমার ছেলে বিয়ে দিয়ে সব আমরা ভাগাভাগি করে নিতাম। কিন্তু কিন্তু মাঝখান দিয়ে আমি হাজির হলাম। ভাই রে ভাই, আপনি তো ঘসিটি বেগমকেও পেছনে ফেলে এসেছেন। খুব জোরে জোরে হাসতে লাগলো জাঙ্কুক। কত টাকার মালকিন আমার বউ? 3 কোটি। আমি কয় কোটির মালিক সেটা জানো? তের ফুপি মনে মনে জাঙ্কুকের সম্পত্তির হিসাব করতে থাকে। যেহেতু তার বাবা 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তার উপর উঁচু বংশের ছেলে, আর জাঙ্কুক নিজেও এমপি, সেই অনুযায়ী জাঙ্কুকের সম্পত্তির হিসাব করা মুশকিল। সেটা একটু হলেও তের ফুপু বুঝতে পারেন। কিছু না বলে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। আমার জুতার দাম দিয়ে আপনার পরিবার ভালো মতো চলে যাবে, সেখানে টাকার জন্য মানুষ খুন? ছোট লোকদের ছোট ছোট ব্যাপার ভাই। জীবনে প্রথমবার একটা সঠিক কথা বলছস তুই মানিক, আয় তোকে চুম্মা দেই। মানিক আবেগে গদগদ হয়ে যায়। এই প্রথমবার জাঙ্কুক তার তারিফ করলো। যে হোক, এই লন ভাই। জাঙ্কুক তার গোল্ডেন চাপাতি নিয়ে রকির সামনে হাজির হয়। তারপর তার বাম হাতের দিকে তাকায়। আমার বউকে বিয়ে করার অনেক শখ তোর, তাই না? উফ, আই এম ফিলিং সো জেলাস। জাঙ্কুক এক কোপে রকির হাত কেটে ফেলে। নিজের কাটা হাত ধরে মাটিতে ছটফট করতে শুরু করে রকি। রকিকে ছটফট করতে দেখে জাঙ্কুক খুব শান্তি পায়। আমার বউ 40 জনের হাত ধরুক, সমস্যা নেই, খালি হাতগুলো আস্ত থাকবে না। ছেলের এমন করুণ পরিণতি দেখে রকির মা জাঙ্কুকের কাছে খুব আকুতি মিনতি করে হসপিটালে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জাঙ্কুকের মনে দয়া ছিটে ফোটাও লক্ষ্য করা গেল না। ইউনু, এখনই উড়াই দিতাছি ভাই। যে হোক, সব ক্লিয়ার করতাছি ভাই। জাঙ্কুক নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। তারপর বাইরে চলে যায়, যেখানে সে থেকে বেঁধে রেখে এসেছে। বর্তমান প্রায় 1.5 ঘন্টা পর ঘরটিতে প্রবেশ করে জাঙ্কুক। চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে। তারপর তের সামনে দাঁড়ায়। জাঙ্কুক সামনে আসা মাত্রই কলিজায় পানি শুকিয়ে যায় তের। তো পরি, কি খবর বলেন আপনার? তে ভয়ে ভয়ে মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। জাঙ্কুকের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহসটুকুও নেই। পানি খাবে পরি? তে মাথা নেড়ে হ্যাঁ বলে। জাঙ্কুক সামনে থাকা পানির গ্লাসটি তের সামনে ধরে। তারপর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো তের মাথায় ঢেলে দেয়। পানি তো দূরের কথা পরি, আজকে থেকে তোর কি কি অবস্থা করবো তুই নিজেও জানিস না। তের চুল ধরে নিজের মুখের কাছে আনে জাঙ্কুক। হানিমুনে সুইজারল্যান্ডে আসতে চাস, এটা আগেই বলতে পারতি আমাকে। নিজের প্রাইভেট জেটে করে নিয়ে আসতে পারতাম তোকে, এত হয়রানি কেন করলি? জাঙ্কুকের হাতের গতি আরো শক্ত হয়। তের মাথার পেছনের দিকে চুল মনে হচ্ছিল ছিঁড়ে আসবে এবার। মৃত্যু রাগ অব্দি আমার থেকে তোর নিস্তার নেই মাই ডিয়ার শখের বউ। তোকে চলার মতো অবস্থাতেও রাখবো না আমি। বয়ে আটকে উঠল তে। পালানোর প্রায় সব রাস্তাই তার বন্ধ। তে চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করে, যদি কেউ তাকে সাহায্য করতে আসে। কিন্তু না, ভাগ্যের নির্মম পরিহাস। আজকে কেউ আসলো না তেকে বাঁচাতে। এতদিন যেই ফুপি তাকে এত ভালোবাসা দেখালো, সেও আসলো না তাকে বাঁচানোর জন্য। অবশ্য আসবে কিভাবে? জাঙ্কুক তো তার অবস্থা নাজেহাল করে দিয়েছে। জাঙ্কুক তেকে বাঁধা অবস্থায় তার কাঁধে তুলে নেয়। তারপর অনেক জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে।
আজকে থেকে তোর প্রতিটি রাতেই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার, প্রতিটি দিন হবে মরুভূমির মতো খাখা। নিজেই নিজেকে শেষ করে ফেলতে চাইবি তুই, কিন্তু পারবি না, আমি হতে দেব না। তিলে তিলে শেষ হবি তুই, আর এটাই আমাকে ঠকানোর ফল। জাঙ্কুকের কথা শুনে আরো দ্বিগুণ ভয় পেয়ে যায় তে। জাঙ্কুক থেকে নিয়ে সোজা গাড়িতে ছুটে মারে, তারপর তার গন্তব্য স্থানে পাড়ি জমায়। না, এত সহজে তেকে ছাড়বে না সে। জাঙ্কুক এতগুলো দেশে পাগলের মতো খুঁজে বের করেছে সে তার তেকে। এদিকে তে প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু জাঙ্কুকের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য হয়। জাঙ্কুক দূর খুলে পাশে বসে পড়ে আর তেকে টান দিয়ে নিজের কুলে বসায়। তার পঞ্চ পাণ্ডব যে যার মতো বিশাল গাড়িতে বসে পড়ে। প্রচন্ড ব্যথায় তের প্রাণ যায় যায় অবস্থা। তে শুনেছিল দাঁতের ব্যথা অত্যন্ত মারাত্মক ব্যথা, কিন্তু আজকে যে সে নিজেই এই ব্যথা অনুভব করবে সেটা কল্পনাতেও ভাবতে পারেনি তে। প্রচন্ড ব্যথায় চোখ বন্ধ হয়ে যায় তের। তারপর জাঙ্কুকের ওপর ডলে পড়ল। জাঙ্কুকও চুপচাপ বসে রইল তেকে ধরে। আজকে কোনো মায়া হচ্ছে না তার শখের নারীর প্রতি। তে এবার বয়ে বয়ে জাঙ্কুককে বলতে লাগলো, আর একবার সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। জাঙ্কু খুব শক্ত করে তের হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মরে তো আমি অনেকদিন আগেই গেছি পড়ি, এখন শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। আমি ঘৃণা করি আপনাকে। আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে তে। প্রচন্ড ব্যথা নিয়ে জাঙ্কুকের বুকেই ঢলে পড়ে তে। জাঙ্কুকও কোনো রিয়াকশন দেয় না। আজকে তার শখের বউয়ের কষ্টে একটুও তার মন গলেনি, বরং প্রচন্ড বিরক্ত হলো সে। খুব আস্তে ধীরে 45টা থাপ্পড় দিয়েছি শুধু, তাতেই এত নাটক। আরো 5টা বেশি দিলে তো একে খুঁজেও পাওয়া যেত না। আপনার হাতের আস্তে ধীরে থাপ্পড়গুলো চাপার দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই। জাঙ্কুক খুব রাগী দৃষ্টিতে তাকায় জিহবের দিকে। জিহবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে। কিছু কইলেই খালি চেতে যায়। গাড়ি চলতে শুরু করে তার নির্দিষ্ট গতিতে। জাঙ্কুকের রাগও কিছুতেই কমছে না। এতদিন পর তে জাঙ্কুকের কাছে এলো, তাও মাত্র 45টি থাপ্পড়েই সে সেন্সলেস হয়ে গেল। বিষয়টি জাঙ্কুকের একদমই পছন্দ হলো না। জাঙ্কুক চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে। থেকে যে জাঙ্কুক 45 টুকরো করেনি, এটাই অনেক বড় বিষয়। গাড়ি সুজা জাঙ্কুকের বিলাতে যে থামে। লোকালয় থেকে একটু দূরে অবশ্য এই বিলাটি। আসলে এই বিলাটি RM সরকার চীন সরকারের জন্য তৈরি করেছিলেন। মাঝে মধ্যে তারা এই বিলাটিতে দুজন একান্ত সময় কাটাতেন। পরে চীন সরকার এই বিলাটি জাঙ্কুকের নামে করে দেয়, আর জাঙ্কুক বছরে 1-2 বার সুইজারল্যান্ডের এই বিলাতে আসতো, তাও তার পুরো পরিবার নিয়ে। তাদের নিয়ে সময় কাটাতে জাঙ্কুক একান্ত। বিশেষ করে RM সরকারের যখন কোনো কাজ থাকতো না, তখন জাঙ্কুক বেশিরভাগ সময় এখানে সময় কাটাতো। গাড়ি থেকে নেমেই জাঙ্কুক তেকে নিয়ে সোজা বিলার পেছনের সাইডে চলে যায়, আর তার নির্দেশ মতো বডিগার্ডরা সব অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে। জাঙ্কুকের নির্দেশ শোনা মাত্রই পঞ্চপাণ্ডব মোটামুটি বেশ ভয় পেয়ে যায়। জাঙ্কুক সরকার যে কতটা ভয়ঙ্কর এটা সবাই জানে, কিন্তু আজকের পর থেকে সে যে কতটা নির্দয় হবে সেটাও সবাই জানবে। 15 মিনিট পর প্রচন্ড ঠান্ডা পানি মুখে পড়তেই দরফরিয়ে উঠে পড়ল তে। রাতের দিকে এমনিতেই এখন মোটামুটি শীত শীত ভাব, তার উপর এত ঠান্ডা পানি দিয়ে মেনে নিতে পারলো না। তে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে, তারপর হাঁপাতে শুরু করে। হাত দিয়ে মুখের পানি মুছতেই সামনে বসে জাঙ্কুককে দেখে তার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে উঠল। কারণ দিয়ে দেখতে পেল জাঙ্কুক পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে, আর রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তে পালিয়েছিল, তাতে যতটা না রাগ হয়েছিল জাঙ্কুকের, তার থেকে দ্বিগুণ রাগ হচ্ছে তের চলাফেরা দেখে। যেখানে তের দিকে তাকাতেও সবাইকে নিষেধ করেছে জাঙ্কুক, সেখানে এমন মডার্ন ড্রেস পরে হাত পা বের করে ঘুরে বেড়াচ্ছে তে। এটা ভাবতেই জাঙ্কুকের রাগের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে যায়। তার যদি মন চায় জাঙ্কুকের সামনে এভাবে ঘুরে বেড়াবে,
কিন্তু বাহিরে 10 জনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে? জাঙ্কুক অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। এটা দেখা মাত্রই তে বয়ে শুকনো ডুব গিলল। আজকে জাঙ্কুককে তার পুরনো ভয়ঙ্কর জাঙ্কুকের মতো লাগছে। শরীরে কি বেশি চর্বি হয়েছে নাকি বউ? জাঙ্কুক উঠে তের দিকে আসতে থাকে। তেও খুব ভয় পেয়ে যায়। সে উঠে জাঙ্কুকের আসার আগে এদিক ওদিক তাকাতে থাকে। যদি নিজেকে বাঁচাতে পারে তে ভয়ে অন্যদিকে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু তার আগে কালো চশমা পরিহিত জাঙ্কুকের লোকেরা পথ আটকে দাঁড়ায়। তে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক তার দিকে আসছে। তে আবার অন্যদিকে দৌড় দেয়, কিন্তু সেদিকেও জাঙ্কুকের লোকেরা দাঁড়িয়ে আছে। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, বাঁচার মতো কোনো আর পথ খোলা থাকে না, তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তিটি বোধ হয় আর একটিও নেই। তের কাছেও যেন নিজেকে সবচাইতে অসহায় ব্যক্তি বলে মনে হচ্ছে আজকে। জাঙ্কুকে সে একদম তের পিঠ বরাবর দাঁড়ায়। জাঙ্কুকের উপস্থিতিতে শরীরে কম্পন আরো বাড়িয়ে দেয়। তুমি কি আমার স্ট্যামিনা পরীক্ষা করছো বউ? আই হ্যাভ এনাফ স্ট্যামিনা বেবি। ভবিষ্যতে তোমাকে পরকীয়া করতেও হবে না। প্রচন্ড ঘৃণায় চোখ বন্ধ করে ফেলেতে অন্যদিকে তাকিয়ে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব খুব একটা দূরে নয়। তের মনে আসার আলো আবারও জ্বলে উঠল। সে এক ঝটকাতে জাঙ্কুকের হাত সরিয়ে সেদিকে দৌড় লাগায়। জাঙ্কুক তের এমন বোকামি দেখে পকেটে হাত ঢুকিয়ে হাসতে থাকে। বোকা বউ আমার। তে দৌড়ে সে লোকদের কাছে গিয়ে হাঁপাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তের নিঃশ্বাস স্বাভাবিক হয়। তারপর সেই লোকদের কাছে আকুতি মিনতি করতে থাকে। ভয়েতে এটাও ভুলে যায় যে লোকগুলো বাঙালি ছিল না। প্লিজ প্লিজ ওই লোকটার হাত থেকে আমাকে বাঁচান, প্লিজ একটু সাহায্য করুন। লোকগুলো জড়বস্তুর মতো দাঁড়িয়ে আছে। তের কোনো কথার উত্তর দেয় না তারা। এই যে আপনি 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 তো একটু সাহায্য করুন। একপাশে দাঁড়িয়ে থাকা লোকটার কাছে তে প্রচন্ড অনুরোধ করে, কিন্তু সেই লোকটাও তেমন কোনো রিয়াকশন দেয় না। কেউ সাহায্য করলো না বউ। আরে খুব কষ্ট পেলাম। তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে জাঙ্কুক। পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে যায়। জাঙ্কুক তের বাহু ধরে তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। খুব শক্ত করে তের গাল চেপে ধরে। মাঝে মাঝে ভাবি বিশ্বে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোর মতো বেইমান নারী প্রেমে কেন পড়লাম। পড়লাম তো পড়লাম, এমন ভাবেই পড়লাম নিজের সুখ শান্তি সব শেষ। আমি তো আপনাকে জোর করে পড়াইনি। জাঙ্কুক তের কোমর খুব জোরে ধরে, এতটাই জোরে ধরে যে তের মেরুদণ্ডের হাড় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। জোরে চিৎকার দিয়ে ওঠে তে, তেজ দেখাস, আমার সাথে তেজ দেখাস, তোর তেজ আজকে বের করব আমি। জাঙ্কুক তের হাত ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সামনে। তারপর এক ঝটকায় মাটিতে ফেলে দেয়। সামনে তাকাতেই তের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? সামনে তাকাতেই তের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় বললে ভুল হবে। প্রচন্ড ভয়ে মানুষের শরীর যেমন ঠান্ডা স্রোত বয়ে যায়, ঠিক সেরকম হলো তের সাথে। সে ভয়ে শুকনো ডুব গিলল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় তের। তে বুঝতে পারে যে আজকের রাতটি তার জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। জাঙ্কুক হাঁটু বেড়ে তের পাশে বসে, তারপর তার চুলে এক টান দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসে তার মুখ। তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই কিনা 2 দিনের মেয়ে হয়ে আমাকে ঠকালি। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তের হাতের বাহু ধরে তাকেও দাঁড় করায়। ভয়ে তের বুকের ধূপকানি বেড়ে যায়। কপালে ঘাম জমেছে, ঠোঁট শুকিয়ে কাঠ। বারবার মনে হচ্ছে যদি এখান থেকে পালানো যেত। কোনা চোখে তে আবারও আশেপাশে তাকায়, কোথাও কি ফাঁকা আছে, কিন্তু না, চারপাশে কেবল জাঙ্কুকের লোক, কালো পোশাক, শীতল মুখ আর অদ্ভুত নীরবতা। অনেক কষ্ট দিলি রে তে তুই আমাকে, অনেক কষ্ট হয়েছে আমার তোকে ছাড়া থাকতে, কিন্তু আমি তো ভালো মানুষ না। এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম, মাটিতে পুঁতে ফেলতে মন বেশি চাইতেছে। এ কিছু না বলে শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেন সে জাঙ্কুকে সহ্য করতে পারছে না। তের এমন আচরণ জাঙ্কুকের ভেতরে রাগ আরো বাড়িয়ে দেয়। আজকে তোর এই তেজ গিলে ফেলবো আমি। জাঙ্কুক পকেট থেকে নিজের ফোন বের করে, তারপর তের সামনে ধরে। ফোনটি দেখার সাথে সাথে তের আত্মা বের হয়ে আসে, কারণ সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে, আর তার গলার ওপর বড় তরোয়াল ধরা আছে কয়েকজন লোক, যেন তারা কারোর আদেশের অপেক্ষায় আছে। আদেশ দেওয়া মাত্রই শুভর গলায় চলবে এই তলোয়ারটি। এটা দেখা মাত্রই
তের চোখে পানি চলে আসে আর জাঙ্কুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, কি মেরে দেই তোর ভাইকে? না প্লিজ জাঙ্কুক, না। আমিও তো অনেকবার বলেছিলাম আমাকে ঠকাতে না, তুই তো আমার কথা শুনলি না। আমি কেন শুনবো? জাঙ্কুক প্লিজ, আমার ভাইকে ছেড়ে দিন। ও ছাড়া আমার আর কেউ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। খুব কষ্ট লাগলো রেতে তোর কান্না দেখে, কিন্তু জাঙ্কুক সরকার তো হিসাব বরাবর রাখার লোক। জাঙ্কুকের হাত ধরে টেনে তোলে আর মুখে এলোমেলো চুলগুলো সরাতে থাকে। এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাই বেঁচে যাবে। তে জ্বলন্ত আগুনের লাভা রাখা দেখে বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা। ফিল্মে হিরো হিরোইনদের ইমপ্রেস করার জন্য এইভাবে হেঁটে যেত। কত কত সিনেমা হিট সিন আছে এমন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়েছে তাকেও এইভাবে হাঁটতে হবে, এটা কল্পনাও করেনি তে। জাঙ্কুকদের এই অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়। তোকে বুকে রাখতে চেয়েছিলাম, থাকলি না, এখন বোঝ এর পরিণাম কি। জাঙ্কুকদের হাত ছেড়ে দিয়ে চেয়ার নিয়ে তের থেকে 5 কদম দূরে বসে। তে করুণ দৃশ্যে আনন্দ উপভোগ করতে থাকে। হাঁটা শুরু করতে এত রাতেও জাঙ্কুক তার কালা চশমা পরতে একদম ভুলেনি। জাঙ্কুক সরকার তো বরাবরই এমন, চোখে কালো চশমা পরে গোল্ডেন চাপাতি দিয়ে যে কতজনকে পরপারে পাঠিয়েছে সেটার হিসাব নেই। আজকে হয়তো তের পালা, কিন্তু শুধু চাপাতিটাই হাতে নেই জাঙ্কুকের। তে সারা শরীর অসাড় হয়ে আসে, সামনে পা বাড়ানোর মতো সাহসটুকু নেই তার। একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় লাভার উপর দিয়ে হাঁটা, এতে পুরো শরীর পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে তে কিভাবে হাঁটবে? জাঙ্কুকের কি আজকে একটুও মায়া হচ্ছে না তার পরীর জন্য? আজকে সেই প্রেমিক পুরুষ জাঙ্কুক সরকারের জায়গায় বোধহয় সেই চিরচেনা ভয়ঙ্কর জাঙ্কুক সরকার জেগে বসে আছে। জলদি হাঁট, বেঁচে থাকলে তোর সাথে সংসার করব, না হলে এখানেই মাটির চাপা দিয়ে রেখে যাব। তের কান্নার গতি আরো বেড়ে যায় জাঙ্কুকের কথা শোনা মাত্রই। জাঙ্কুকের কি একটু মায়া নেই তার রাত পরীর জন্য? 45 দিন পর নিজের শখের নারীকে খুঁজে পেয়ে কেউ কি আগুনের লাভাতে হাঁটাবে? কোনো দিনও না। এতটাই ভয়ঙ্কর কি জাঙ্কুক সরকার? তার মনে কি একটুও মায়া নেই? তে সাহস করে এক পা সামনে বাড়িয়ে আবারও পিছিয়ে নেয়। আগুনের তাপ তার পায়ে অনুভব হচ্ছে কাছাকাছি নিতেই। জাঙ্কুক সুন্দর মতো কেডাম আর বিলেন্দার মতো বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তার ঠোঁটের কোণায় ফুটে উঠেছে এক রহস্যময়ী হাসি। তে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক তাকে ইশারা করছে লাভার ওপরে হাঁটার জন্য। তে সাহস করে এক পা নিচে রাখতেই আবার মাটিতে বসে পড়ে পা ধরে। তার পা পুরো জ্বলে গিয়েছে। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনের মধ্যে হাঁটা। তে একদম রেখেই আবার পরের কদম দিতে পারেনি, বরং পা ধরে সে মাটিতে বসে জুড়ে জুড়ে কান্না করতে শুরু করে। তের কান্নার শব্দে বুধে তার চিরশত্রুরও মন গলে যাবে, কিন্তু জাঙ্কুক সরকারের মন গলল না। দাঁতের ব্যথা, তার উপরে পা পুড়ে যাওয়া, এর থেকে ভালো হতো জাঙ্কুক যদি তেকে বিষ এনে দিত, তাহলে তে খুশি খুশি খেয়ে ফেলতো। জাঙ্কুক ফুট করে এসে তের হাত ধরে কুলে তুলে নেয় আর সামনের দিকে পা বাড়ায়। 2 কদম যেতেই জাঙ্কুক তেকে হিম শীতল করা ঠান্ডা বরফের পানির টেবে ফেলে দেয়। শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ শীত শীত ভাব অনুভব হয়, তার উপরে এই ঠান্ডা বরফের পানি। তের শরীর যেন হিমশিম খাচ্ছে। তে তাড়াতাড়ি করে উঠতে চাইলে জাঙ্কুক তের হাত ধরে টেবের সাথে বেঁধে দেয়। একটু আগে যে জাঙ্কুক তার ভাইকে মারার ভয় দেখিয়েছিল সেগুলো তের আর মনে নেই। এখন শুধু তে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তে সফল হয়। থরথর করে কাঁপতে শুরু করে তের সারা শরীর। তোকে তো বলেছিলাম নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার। জাঙ্কুকের কোনো কথাই রে কান অব্দি পৌঁছায় না। জাঙ্কুক সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলেনি, কিন্তু আজকে যেটা করলো সেটা নারী নির্যাতনের থেকে কমও না। তুই প্রথম দিন থেকে এই ভয়ঙ্কর জাঙ্কুক সরকারকে ঘৃণা করে, যার মনে মায়া দয়া ভালোবাসা কোনো কিছুই নেই। জাঙ্কুক তের মুখ বরাবর চেয়ার নিয়ে আরাম করে বসে। তে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু না, হাত দিয়ে রক্ত বের হয়। পুরো বাথটাবের পানি তের রক্তে হালকা লাল হয়ে যায়। তে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছিল, যদি জাঙ্কুকের মনে একটু মায়া হয়, কিন্তু না।
মায়া দয়া তো দূরে থাকে, এভাবে প্রায় 15 মিনিট হিম শীতল ঠান্ডা পানিতে ছটফট করতে থাকে। তারপর আস্তে আস্তে তের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। বাথটাবে নেতিয়ে পড়ে সে। ধীরে ধীরে তের পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। ওপারে ভালো থাকিস তে। জাঙ্কুকের এই কথাটি বোধহয় একটু একটু কানে বাজলো তের। চোখ পুরোপুরি বন্ধ করে তলিয়ে গেল তে। নিউজ রিপোর্টে কত শুনেছে স্বামীর হাতে স্ত্রী খুন। তখন তে ভাবতো কিভাবে পারে মানুষ নিজের জীবন সঙ্গীর সাথে এমন করতে। আজকে নিজের দশা দেখে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল তে। বুড়ের মধ্যভাগের প্রহরে মুখে হালকা আলোর চিরিফুটা আসতে ঘুম আলগা হয়ে আসে তের। পিট পিট করে চোখ খুলতে শুরু করে তের শরীরটা বেশ ক্লান্ত আর মাথাটা প্রচন্ড বার হয়ে আছে। বেশ কয়েকদিন শুয়ে থাকলে যেমন বার হয় ঠিক সেই রকমই বার হয়েছে তের মাথা। তে পুরো চোখ মেলতেই তে দেখতে পেল ডিভানের এক পাশে গুটিসুটি হয়ে সে শুয়ে আছে। আর জাঙ্কুক পুরো শরীর এড়িয়ে দিয়ে তার অনেক কাছে এসে শুয়ে আছে। জাঙ্কুককে দেখা মাত্রই তের রাতের সমস্ত কথা মনে পড়ে যায়। জাঙ্কুককে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তের কাছে। দৌড় ফুরিয়ে উঠে বসে পড়ল তে। উঠেই জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আজরাইলের সাথে দেখা হলো তোর? জাঙ্কুকের কথা শুনে তের গা ঘিন ঘিন করে ওঠে। জাঙ্কুকের হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর এদিক ওদিক তাকিয়ে দরজা দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়ে দরজার কাছে ছুটে চলে যায় তে। দরজা খোলার চেষ্টা করে কিন্তু না, দরজা খোলে না, এটাও লক করা। তে খুব জোরে দরজা ধাক্কা দিতে থাকে। প্লিজ কেউ দরজাটা খোলো, কেউ আছো? তে এভাবে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিতে থাকে কিন্তু দরজা তো খোলে না। কেউ দরজা খুললো না বউ, আমি হেল্প করি। জাঙ্কুকের এক হাতের কোমরে যেতেই তে জোরে ধাক্কা দিয়ে জাঙ্কুককে দূরে সরিয়ে দেয় আর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর একবার সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আমি আপনাকে। জাঙ্কুক হালকা হেসে তের হাত ধরে তাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। আমি ঘৃণা করি আপনাকে। তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রেতে। জাঙ্কুক তেকে হালকা উঁচু করে কোলে তুলে নেয়। তারপর বিছানায় বসে পড়ে। তেকে নিজে কোলে খুব শক্ত করে চেপে ধরে। এক হাতে ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে আনে। কোন হাতে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? তে বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে। পালিয়ে এসেছিল তাতেই জাঙ্কুক 45 দিন পর তাকে খুঁজে পেয়ে জ্বলন্ত আগুনের লাফাতে হাঁটালো, আবার বরফে পানিতে ডুবিয়ে রাখলো। সেখানে ডিভোর্সের জন্য যে কি করবে এটা ভাবতেই তের শরীর হিম হয়ে আসে। কোন হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছিলি বউ, বল না। জাঙ্কুক তের ডান হাতের আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে শুরু করে। সে এক প্রকার নেড়েছিড়ে তের হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক পর্যায়ে জাঙ্কুক তার এক হাত দিয়ে অনেক শক্ত করে তের কোমর জাপটে ধরে রইল। তেজে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই। দরজা লক করা আর জাঙ্কুক তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে আছে। জাঙ্কুক সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে তের মুখ বরাবর ধরে রইল। গলা কাট। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সুন্দর মতো তের দিকে তাকিয়ে আছে। যেই হাত দিয়ে সাইন করেছিলি সেই হাত দিয়েই নিজেই নিজের গলা কাটবি আর আমি সেটা দেখবো। সো জলদি কর। জাঙ্কুক এত সহজভাবে কথাটি বলল যেন এসব কিছুই না তার জন্য। জাঙ্কুক তখনও তের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কথা আছে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। তের ক্ষেত্রেও বিষয়টি ঠিক এমনই ছিল। কয়েক সেকেন্ডের জন্য তের মনে হচ্ছিল যে এটা জাঙ্কুক নয়, কারণ সে এতটা নির্দয় কিভাবে হলো। 45 দিন দূরে থেকে কি তে এতটাই ভুল করলো যে যার জন্য এখন তাকে নিজে নিজের জীবন দিতে হবে। জলদি কর রেতে, তোকে মাটি দিয়ে বাড়িতে ফিরতে হবে। আমার অপরাধ? এত কিছু করে বলছিস আমার অপরাধ? হাসালি রে বউ, হাসালি। এই একটা কথাই কাল হলো তের জন্য। 45 দিন দূরে থাকা কি অপরাধ নয়? জাঙ্কুকের এত কষ্ট পাওয়া কি অপরাধ নয়? 22 দিন খুঁজেও তেকে যখন জাঙ্কুক পেল না তখন জাঙ্কুক পাগল হয়ে নিজের হাতে রোগ কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল।
এটা কি তের জন্য অপরাধ নয়? নাকি জাঙ্কুকের কষ্টটা তের চোখেই পড়লো না? এতটাই সস্তা চোখে দেখলো তে জাঙ্কুকের কষ্টগুলোকে। কিন্তু জাঙ্কুক সরকার তো যাতে মাতাল হলেও তাহলে একদম ঠিকঠাক হিসাব বরাবর করেই ছাড়ে, সে যে কেউ হোক না কেন। শুধুমাত্র ভালোবাসে বলে যে সে তেকে ছেড়ে দিবে, এটা বাবাই ছিল তের বুকামিতে পিএইচডি করার মতো। জাঙ্কুক জাঙ্কুকের হাত ধরে তার আঙুলের একটু অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে। কষ্ট লাগছে জান? হ্যাঁ, আমারও লেগেছিল। আই হেট ইউ জাঙ্কুক। খুব জোরে চেঁচিয়ে ওঠে তে। জাঙ্কুকের কাটা হাত চেপে ধরে আরো ব্যথা দেয়। আমার লাগছে। তুই এমনিতেও আমাকে ভালোবাসিস না, আই নো, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? এক কাজ করি, তোকে মেরে আমিও মরে যাই, কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি আপনাকে, আপনি একটা পশু। জাঙ্কুক খুব জোরে হাসতে থাকে। জাঙ্কুকের হাসিটা তের কানে কর্কশ ভাবে লাগলো। বাসবি বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেশে যাবি কইতে? তের হাত সামনে নিয়ে আসে জাঙ্কুক, তারপর সেই কাটা অংশ দিয়ে যেখানে সাইন করেছিল সেই অংশটি মুছে দেয় তের রক্ত দিয়ে। এতে জাঙ্কুক শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট সাদা অংশে তের কাটা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ জাঙ্কুক লেখায়। তের আই হেট ইউ বলাটা জাঙ্কুকের ঠিক পছন্দ হয়নি, তাই তের রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ জাঙ্কুক লেখায়। তে অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানোর আর জাঙ্কুককে থামানোর, তাকে সে অনেক ধাক্কা দেয়, কিন্তু না, কোনো কিছুতেই কাজ হয়নি। বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও বন্ধ হয়ে যায়। জাঙ্কুকেরও কোনো নড়চড় হয়নি। সে নিজের মতো করে তেকে শাস্তি দিতেই আছে। তের আকুতি মিনতি কান্না কোনো কিছুই যেন তার মনকে পরিবর্তন করতে পারলো না। এটাই তো মূলত জাঙ্কুক সরকার, এটাই সেই চিরচেনা জাঙ্কুক সরকার, আর এটা হলো তার ভয়ঙ্কর রূপ। জাঙ্কুক যতবার রেগেছে ততবারই কারো না কারোর বিপদ এসেছে, ততবারই কেউ না কেউ নিজের মৃত্যু দেখেছে নিজেই। আজকে হয়তো এবার তের পালা। ঘরের বউ বলে যে জাঙ্কুক সরকার তাকে ছেড়ে দিবে, এটা বাবাটাও বুকামি। অনেক দস্তাদস্তি করে তে নিজেকে ছাড়াতে পারলো না। এক পর্যায়ে ডলে পড়ে যায় জাঙ্কুকের বুকে। জাঙ্কুকও আর কিছু না বলে তেকে শক্ত করে জড়িয়ে নিল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য তে। জাঙ্কুকের অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কয়জন হতে পারে? জাঙ্কুক শব্দ করে তের ঠোঁটে চুমু খায়, বেশ অনেকক্ষণ ধরে রাখে তার ঠোঁট তের ঠোঁটে। জাঙ্কুকের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় 12-13 মিনিটের মতো জাঙ্কুক নিজের ঠোঁট তের ঠোঁটে বসিয়ে রাখে। আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমেতে, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও পরপারে পাঠাতে পারি। দরকার হলে তোকে নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কারো হতে দেব না। আমাকে ছাড়তে দেব না তোকে। জাঙ্কুক উঠে তেকে বিছানায় শুইয়ে দেয়, তারপর শক্ত করে তের হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই আমার। তুই শুধুই জাঙ্কুক সরকারের। আমি না মরা অবধি রেহাই পাবি না, এটা তুই জেনে রাখ।